হুমকি ধামকির পর পারমাণবিক আলোচনায় বসছে ইরান যুক্তরাষ্ট্র। শুক্রবার তুরস্কে বৈঠক, আইটিসিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণায় ইইউ রাষ্ট্রদূতদের তেহরানের তলব। অবশেষে বাণিজ্য ইস্যুতে বরফ গলল ওয়াশিংটন নয়াদিল্লির। রাশিয়া নয়, যুক্তরাষ্ট্রের কাছ থেকেই জ্বালানি তেল কিনবে ভারত, শুল্ক কমানোর পর ডোনাল্ড ট্রাম্প। এফচিন কাণ্ডে তোলপাড় মার্কিন রাজনীতি। কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দিতে রাজি বিল ক্লিন্টন ও হিলারি। প্রিন্স অ্যান্ড্রুকে তদন্তে সহযোগিতার আহ্বান ব্রিটিশ প্রধানমন্ত্রীর। এবং বাংলাদেশ সহ ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের সিদ্ধান্তে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা। দুর্বল হচ্ছে আইনের ভিত্তি, অভিযোগ নাগরিক অধিকার সংগঠনের। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় থামেনি প্রাণহানি। স্থানীয় সময় সোমবার মধ্য গাজার নুসেইরাত সহ বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় শিশুসহ অন্তত ৫ জন নিহত হয়েছেন। এরই মধ্যে গাজায় প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছে হামাস। এছাড়া নেতানিয়াহুর সঙ্গে আলোচনার জন্য ইসরায়েল সফরে যাচ্ছেন মধ্যপ্রাচ্যে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। অন্যদিকে লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় একজন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। এদিকে প্রায় ২ বছর পর সীমিত আকারে গাজার রাফা সীমান্ত খুলে দেওয়ার পর কঠোর নিরাপত্তা যাচাই শেষে পায়ে হেঁটে যাতায়াতের অনুমতি মিলছে বাসিন্দাদের। দিনে সর্বোচ্চ ১৫০ জন গাজা ছাড়তে পারলেও প্রবেশের অনুমতি পাচ্ছেন তুলনামূলকভাবে অনেক কম মানুষ। স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে বর্তমানে প্রায় ২০,০০০ রোগী বিদেশে জরুরি চিকিৎসার জন্য অপেক্ষা করছেন। এর মধ্যেই গাজায় প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছে হামাস। সংগঠনটির মুখপাত্র বলেন, গাজার সরকারি ও প্রশাসনিক প্রতিষ্ঠানগুলো একটি জাতীয় টেকনোক্রেটিক কমিটির কাছে হস্তান্তরের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এমন উত্তপ্ত পরিস্থিতিতে ইসরায়েল সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ রাফা সীমান্ত ও ইরান ইস্যুতে নেতানিয়াহুর সঙ্গে আলোচনার কথা থাকলেও সমালোচকরা বলছেন এই মধ্যস্থতা আসলে শিয়ালকে মুরগির পাহারাদার বানানোর শামিল। কারণ যে যুক্তরাষ্ট্র ইসরায়েল সামরিক ও কূটনৈতিক পৃষ্ঠপোষক, সেই দেশই আবার যুদ্ধবিরতি ও মানবিক প্রবেশাধিকার দেখভালের দায়িত্ব নিচ্ছে। গাজার পাশাপাশি উত্তপ্ত রয়েছে পশ্চিম তীরও। সেখানে ফিলিস্তিনিদের বাড়ি দখল করে সামরিক ব্যারাক স্থাপনের অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। পাশাপাশি হামলা চলছে লেবানন সীমান্তেও। দক্ষিণ লেবাননে ইসরায়েলি ড্রোন ও বিমান হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী UNIFIL জানিয়েছে, ইসরায়েলি বাহিনী কৃষি জমিতে অজ্ঞাত রাসায়নিক পদার্থ ফেলেছে, এতে বেসামরিক মানুষ ও শান্তিরক্ষীদের নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। যদি ইসরায়েলের দাবি পদার্থটি বিষাক্ত নয়, তবুও হামলা এবং বাধ্যতামূলক স্থানান্তর নির্দেশ নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়াচ্ছে। মার্কিন সামরিক অভিযানের হুমকির মধ্যেই শুক্রবার তুরস্কে পরমাণু ইস্যুতে আলোচনায় বসছে ইরান ও যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ওয়াশিংটনের সঙ্গে বৈঠক শুরুর উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এদিকে ইউরোপীয় ইউনিয়ন IRGC-কে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করার জেরে পাল্টা পদক্ষেপ নিয়েছে ইরান। ইউরোপীয় সেনাবাহিনীগুলোকে সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দিয়ে ইইউ রাষ্ট্রদূতদের তলব করেছে তেহরান। আলোচনায় আগ্রহী না হলে ইরানে সামরিক অভিযানের হুমকি দিয়ে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই সোমবার ইরান জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা পুনরায় শুরুর কাঠামো নিয়ে অগ্রগতি প্রত্যাশা করছে তারা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, সৌদি আরব, মিশর, তুরস্ক সহ একাধিক আঞ্চলিক দেশ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে পরমাণু আলোচনা অনুষ্ঠিত হবে। বৈঠকে অংশ নেবেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আলোচনায় সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও মিশরের প্রতিনিধিরাও থাকতে পারেন। তবে আলোচনার আগে উইটকফ ইসরায়েল সফরে যাচ্ছেন, যেখানে তিনি বিনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন। ভারত মহাসাগর ও মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ ও বিমান মোতায়েন করেছে ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসনের শর্ত, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে, ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করতে হবে এবং আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন প্রত্যাহার করতে হবে। ইরান বলছে, পরমাণু ইস্যুতে নমনীয়তা দেখানো গেলেও ক্ষেপণাস্ত্র ও আঞ্চলিক প্রভাব নিয়ে আপোস করা কঠিন। অভ্যন্তরীণ পরিস্থিতিও তেহরানের জন্য বড় চাপ হয়ে উঠেছে। জানুয়ারিতে সরকার বিরোধী বিক্ষোভ দমনে হাজারো মানুষের মৃত্যু ইরানি নেতৃত্বকে উদ্বিগ্ন করে তুলেছে। রয়টার্সের একাধিক সূত্র বলছে, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা নতুন করে গণবিক্ষোভ উস্কে দিতে পারে। এটা শাসন ব্যবস্থার জন্য মারাত্মক ঝুঁকি বলে মনে করেন অনেকে। নিষেধাজ্ঞা শিথিল না হলে অর্থনৈতিক সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কাও বাড়ছে।
এর মধ্যেই ইউরোপীয় ইউনিয়ন আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করলে পাল্টা পদক্ষেপ নেয় ইরান। তেহরান ইউরোপীয় সেনাবাহিনীগুলোকে সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দিয়ে সব ইইউ রাষ্ট্রদূতকে তলব করেছে। বিশ্লেষকদের মতে আলোচনা এগোনোর বার্তা আসলেও পাল্টা কূটনৈতিক চাপের দ্বৈত কৌশলেই ইরান দর কষাকষির অবস্থান শক্ত করতে চাইছে। ভারতের ওপর আরোপ করা 50% শুল্ক কমিয়ে 18% নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিশ্চিত করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, এখন থেকে রাশিয়ার পরিবর্তে যুক্তরাষ্ট্রের কাছ থেকে তেল কিনবে ভারত। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ইস্যুতে যে টানাপোড়েন চলছিল তার অবসান হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি সফল হওয়ায় পার্লামেন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানায় বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ। যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তির পর স্থানীয় সময় মঙ্গলবার ভারতীয় পার্লামেন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানান বিজেপি নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট এনডিএর পার্লামেন্টের সদস্যরা। চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে $50 কোটি পণ্য কেনার পরিকল্পনা করছে ভারত। 2025 সালের এপ্রিল থেকে অগস্ট পর্যন্ত ট্রাম্প প্রশাসন ভারতের পণ্যের ওপর ধারাবাহিকভাবে শুল্ক বাড়িয়েছিল। 2 এপ্রিল বেশ কিছু ভারতীয় পণ্যের ওপর 26% অতিরিক্ত শুল্ক ধার্য করা হয়, আর অগস্টে তা 50% পর্যন্ত বাড়ানো হয়। যুক্তরাষ্ট্র দাবি করছিল রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখার মাধ্যমে ইউক্রেন যুদ্ধে অর্থায়ন করছে ভারত। তবে এবার ট্রাম্প জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী রাশিয়ার তেল কেনা ধীরে ধীরে বন্ধ করবেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা বাড়াবেন। এই প্রেক্ষিতেই ভারতের ওপর নতুন করে শুল্ক কমানোর ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে জানান, ভারতের ওপর আরোপ করা 25% শুল্ক কমিয়ে 18% ধার্য করা হয়েছে। মার্কিন প্রশাসনের দাবি, এই পদক্ষেপ রাশিয়ার অর্থনীতিতে প্রভাব পড়তে পারে। তবে বিশ্লেষকরা বলছেন, ভারত হঠাৎ সম্পূর্ণভাবে রাশিয়ার তেল কেনা বন্ধ করবে না। এটি মূলত ধাপে ধাপে এবং বাজার পরিস্থিতি অনুযায়ী হবে। এদিকে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউশনাল বিনিয়োগকারীদের অংশগ্রহণ আরও বাড়ার আশা করছে দেশটির ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। বাজার বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্ত ভারতের স্টক, বন্ড ও মুদ্রার উপর দীর্ঘদিন ধরে যে চাপ তৈরি হয়েছে তা অনেকটাই কমে যাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধের পর ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোয় রাশিয়ার হামলা আপাতত থেমেছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নতুন দফার আলোচনার ঠিক আগেই এই বিরতি। আগামী বুধ ও বৃহস্পতিবার আবুধাবিতে ফের ত্রিপক্ষীয় আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউক্রেন। এই বাস্তবতায় কূটনীতি ও সংঘাত দুই পথেই একসঙ্গে হাঁটছে মস্কো ও কিয়েভ। ভয়াবহ তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্য। নর্থ ক্যারোলাইনা ও নিউ ইয়র্কে তুষার আর অতিরিক্ত ঠান্ডায় কষ্টের দিন পার করছেন বাসিন্দারা। নিউ ইয়র্কে তীব্র ঠান্ডায় 16 জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন মেয়র জোহরান মামদানি। এছাড়া শীতকালীন ঝড় কলম্বিয়া সৈকত ও পর্তুগালের শহরে বিধ্বংসী প্রভাব ফেলেছে। এরই মধ্যে সাগরে ঝড়ের কবলে তুরস্কের একটি কার্গো জাহাজ ভেঙে পড়েছে। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় গত সপ্তাহে আঘাত হানে বম সাইক্লোন। রালেই ডারহামের রাস্তা, লেকের কিছু অংশ পুরোপুরি জমে যায় এতে। তুষার পরিষ্কার করে কর্তৃপক্ষ। তাপমাত্রা খুব কম থাকায় বিদ্যুৎ উৎপাদন ও রাস্তাঘাটে কাজ করতে শ্রমিকরা কষ্টে রয়েছেন। তুষার জমে গিয়ে ব্যাহত হচ্ছে চলাচল। শীতের জন্য খাবার, জ্বালানি ও জেনারেটর প্রস্তুত রেখেছেন স্থানীয়রা। জীবনে এত তুষার খুব কমই দেখেছেন বলেও জানান তারা। এর মধ্যেও আনন্দে মেতে উঠেছে নানা বয়সী মানুষ। নিউ ইয়র্কে তীব্র ঠান্ডায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মেয়র জোহরান মামদানি। শহর প্রশাসক সর্বাত্মক চেষ্টা করছে সবাইকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসার জন্য। দেশটির পূর্ব পশ্চিমে 15 কোটি মানুষকে প্রচণ্ড ঠান্ডার সতর্কবার্তা দেয়া হয়েছে। এদিকে তুরস্কের ইস্তাম্বুলের সেরিয়ের এলাকায় একটি 100 মিটার লম্বা কার্গো জাহাজ রাজুক সমুদ্রঝড়ে ভেঙে পড়ে। উদ্ধার ও সহায়তার জন্য পাঠানো হয় তুরস্কের উপকূলীয় নিরাপত্তা দল। পর্তুগালের লেরিয়াতে সপ্তাহব্যাপী ঝড়ের পর মানুষ বাড়ির ছাদে মেরামতের জন্য বিভিন্ন জিনিসের অপেক্ষা করছেন। স্থানীয়রা জানিয়েছেন সবই ধ্বংস হয়ে গেছে, এখন বিশৃঙ্খল অবস্থায় সব পড়ে আছে। এর মধ্যেই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে বাড়িঘর ও স্থাপনা পুনর্নির্মাণের জন্য 250 কোটি ইউরোর সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এছাড়া ঝড়ের কারণে কলম্বিয়ার সান্তা মার্টার সৈকত আবর্জনায় ভরে গেছে। প্লাস্টিক, বোতল, মৃত কুকুর এবং আসবাবপত্র সহ বিভিন্ন বজ্র সাগর থেকে ধুয়ে সৈকতে এসে জমেছে। তবে সমস্যার মূলে প্রকৃতি নয়, মানুষকে দায়ী করছেন স্থানীয়রা। হারিয়ে যাওয়া খেজুরের জাত পুনরুদ্ধারে কাজ শুরু করেছে ইরাক।
সেই লক্ষ্যে বসরার পশ্চিমাঞ্চলে গ্রিনহাউস ও ল্যাবরেটরিতে ইরাকি প্রযুক্তিবিদরা টিস্যু কালচার পদ্ধতি ব্যবহার করে খেজুরের ক্ষুদ্র চারা নিয়ে কাজ করছেন। এতে পেয়েছেন সাফল্য। কৃষকরা বলছেন, নতুন পদ্ধতি চরম তাপমাত্রা ও লবণাক্ত পানিতে খেজুরের বেঁচে থাকার হার উল্লেখযোগ্যভাবে বাড়ছে। একসময় ইরাকের কৃষি অর্থনীতির কেন্দ্রে থাকা খেজুর গাছ আজ টিকে থাকার লড়াই। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে তাল মিলাতে না পেরে অনেকাংশেই বিলুপ্ত হয়ে পড়ছে কয়েক প্রজাতির ইরাকি খেজুর। স্বাভাবিক এই প্রাকৃতিক প্রক্রিয়া ঠেকাতে দল বেঁধে কাজে নেমেছেন দেশটির একদল বিজ্ঞানী। টিস্যু কালচারের মাধ্যমে বিলুপ্তপ্রায় প্রজাতিগুলোকে বর্তমান আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে চলছে বিস্তর গবেষণা। বিলুপ্তির পেছনে চরম তাপমাত্রা ও লবণাক্ত পানিকে দায়ী করছেন কৃষক ও বিজ্ঞানীরা। ইউফ্রেটিস টাইগ্রিসের পানি কমে সাত আল আরবে উপসাগরের নোনা পানি ঢুকে পড়ে। কৃষকেরা একে বলেন লবণাক্ত জিহ্বা। এছাড়াও রয়েছে পানি সংকট। গাছগুলোকে তাই ল্যাবেই চরম তাপ ও লবণাক্ততার সঙ্গে মানিয়ে নেওয়া হয়। শুরু হয় 25 ডিগ্রি সেলসিয়াস থেকে ধাপে ধাপে বাড়িয়ে 52 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। পাশাপাশি লবণের ঘনত্ব 0 থেকে 8000 পার্টস পার মিলিয়ন পর্যন্ত বৃদ্ধি করা হয়। এতে খেজুর সম্পূর্ণভাবে মাঠের চরম পরিস্থিতির জন্য প্রস্তুত হয়। কৃষি জমিতে বুলডোজার চালানো এবং পানিতে লবণাক্ততা বৃদ্ধির কারণে এই জাতগুলো বিলুপ্তির পথে চলে গিয়েছিল। এটি ইরাকি জাতগুলোকে নতুন জীবন দেওয়ার একটি প্রক্রিয়া। বর্তমানে ল্যাবের চারা মরুভূমিতে রোপণ করা হচ্ছে কঠিন পরিবেশে মানিয়ে নিতে। বিজ্ঞানীরা বলছেন, প্রচলিত পদ্ধতিতে একটি গাছ থেকে যেখানে 3 থেকে 4টি অফশুট মিলত, সেখানে টিস্যু কালচারে একটি মাত্র গাছ থেকেই হাজার হাজার রোগমুক্ত চারা সম্ভব। 2023 সালে শুরু হওয়া এই ল্যাব বছরে সর্বোচ্চ 2.5 লাখ চারা উৎপাদনে সক্ষম। সাফল্যের হার 99% পর্যন্ত। মাঠেও ফল মিলছে। এক কৃষক জানান, 100টি টিস্যু কালচার চারা লাগিয়ে শতভাগ সাফল্য পেয়েছেন, যেখানে প্রচলিত অফশুটে টিকেছে মাত্র 25টি। বসরায় একসময় 1,30,00,000 খেজুর গাছ ছিল, এখন সংখ্যা অনেক কম। তবু গত 5 বছরে নতুন করে যোগ হয়েছে প্রায় 6 লাখ গাছ। এর মধ্যে 1 লাখের বেশি টিস্যু কালচার। বারোহী সহ দেশীয় জাত সংরক্ষণের পাশাপাশি সুক্কারির মতো বাণিজ্যিক জাতও আসছে বাজারে। যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি ঘিরে নতুন করে আইনি চ্যালেঞ্জের মুখে ট্রাম্প প্রশাসন। 75টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের সিদ্ধান্তের বিরুদ্ধে এবার কেন্দ্রীয় আদালতে মামলা করেছে একাধিক নাগরিক অধিকার সংগঠন। তাদের অভিযোগ, এই সিদ্ধান্ত দশকের পর দশক ধরে চলে আসা মার্কিন অভিবাসন আইনের মূল ভিত্তিকেই দুর্বল করে। জাপানের উত্তরাঞ্চলে টানা বৃষ্টিপাত ও রেকর্ড ভাঙা তুষারপাতে গত 2 সপ্তাহে 30 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় 290 জন। জাপানের উত্তরাঞ্চলের আওমোরিতে তুষারের উচ্চতা 175 সেন্টিমিটার পৌঁছেছে, যা স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ। কিছু এলাকায় সোমবার এটি 183 সেন্টিমিটার পর্যন্ত পৌঁছায়, যা 40 বছরের রেকর্ড ভেঙেছে। কিছু প্রদেশে তুষার সরানোর সময় ছাদ থেকে পড়ে বা হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রধানমন্ত্রী সানাই তাকাইচি বিশেষ মন্ত্রিসভা বৈঠক করে মৃত্যু ও দুর্ঘটনা রোধের জন্য সর্বোচ্চ সতর্কতা নেয়ার নির্দেশ দিয়েছেন। বুদ্ধদের জন্য ত্রাণের ব্যবস্থা করতে সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।